প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিশির লার্নিং ইনভেস্টমেন্ট গোল। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হিডেলবার্গ সিমেন্ট বেসিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস ফর ডিএসসি অ্যান্ড সিএসসি ইনভেস্টর। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকজ মাই চ্যানেল সাবস্ক্রাইবার is still very low. So please help me to grow up. থ্যাংক ইউ। হিডেলবার্গ সিমেন্ট সম্পর্কে আজকে যেই তথ্য নিয়ে আলোচনা করব, প্রথমে আমি কিছু ইনফরমেটিভ দেওয়ার চেষ্টা করবো যে হিডেলবার্গ সিমেন্ট কি, কোথা থেকে আসলো। তারপরের পার্টে থাকবে এদের ইনকাম, কত ইনকাম হলো, ইনকামের অ্যানালাইসিস, এবং লাস্টে ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস। আশা করি 3টা পার্টে আপনারা দেখবেন। ভিডিওটা একটু দীর্ঘ হইতে পারে। শুরু করি। তো হিডেলবার্গ বাংলাদেশ সিমেন্ট 1873 সালে জার্মানিতে প্রতিষ্ঠা হয়েছে এবং বর্তমানে এর এমপ্লয়ি আছে হচ্ছে 60,000 এমপ্লয়ি। 60,000 লোক এতে কাজ করে। 3,000 লোকেশনে এদের ফ্যাক্টরি আছে এবং 60টা কান্ট্রিতে, 60টা দেশে তারা কাজ করে। চিটাগাংয়ে তারা বিজনেস শুরু করছে 2012 সালে। এটা সাধারণত অর্ডিনারি পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, পিসিসি অ্যান্ড পিসিসি অ্যান্ড আদার টাইপ সিমেন্ট নিয়ে এরা বিজনেস পরিচালনা করে। বাংলাদেশে এদের 3টা ফ্যাক্টরি আছে আপাতত। একটা হচ্ছে নারায়ণগঞ্জে, আরেকটা হচ্ছে চিটাগাং, আরেকটা হচ্ছে মুন্সিগঞ্জে। তিনটা ফ্যাক্টরি এখনও পর্যন্ত বাংলাদেশে আছে। তো আপনারা যদি আপনাদের ডিভিডেন্ড বিষয়ে অথবা এই কোম্পানির বিষয়ে, ইনভেস্টমেন্ট বিষয়ে কোনো ইনফরমেশন জানার থাকে, তাহলে আপনি এই নাম্বারে কল দিতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন। অনেকের ডিভিডেন্ড মিসিং হয়, ডিভিডেন্ড পান না। তো সেই ডিভিডেন্ডের জন্য এখানে কল দিতে পারেন, অথবা ইনভেস্টমেন্টের জন্য যদি কোনো সেন্সিটিভ ইনফরমেশন তারা প্রকাশ করে থাকে ভেরি রিসেন্ট, এরকম আপনার অথবা বিজনেস পলিসি, যদি আপনি এই কোম্পানিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান, সেই ক্ষেত্রে এখানে যোগাযোগ করে ইনফরমেশন নিতে পারেন। তো হিডেলবার্গ সিমেন্ট এটা হচ্ছে একটা নেদারল্যান্ডের কোম্পানি। এটার সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আছে বাংলাদেশের 2টা, এমিরেটস সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, এমিরেটস পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড। এই কোম্পানিটা তো 2019 সালে, সম্ভবত 2019 সালে $21.518 মিলিয়ন দিয়ে এই 2টা কোম্পানিকে সে ক্রয় করছে। ওকে, এটা ছিল এমিরেটস সিমেন্ট ছিল আল্ট্রাটেক সিমেন্ট মিডল ইস্ট ইনভেস্টমেন্ট লিমিটেডের আন্ডারে, আদিত্য বিড়লা গ্রুপ। তো এমিরেটস সিমেন্ট 2019 সালে হচ্ছে বাংলাদেশের পুরোপুরি স্টেক, অর্থাৎ পুরো 100% তারা হচ্ছে হিডেলবার্গ সিমেন্টের কাছে বিক্রি করে দেয়। এখন বর্তমানে বাজারে এমিরেটস সিমেন্ট এবং এমিরেটস পাওয়ার কোম্পানি বলে কিছু নাই। তবে এখানে যে এমিরেটস সিমেন্ট ভেরি রিসেন্ট, এই 2টা কোম্পানি, এমিরেটস সিমেন্ট এবং এমিরেটস পাওয়ার কোম্পানি, তো 2টা কোম্পানি মিলে একটা কোম্পানি হবে। এটা একটা হাইকোর্টে কেস আছে, এটা নিয়ে আমি ভিডিওর শেষের দিকে আলোচনা করব। বাংলাদেশের ডিএসসি স্টক এক্সচেঞ্জের এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে যেটা জানতে পারলাম, তো লাস্ট ট্রেডিং প্রাইস ছিল 267 টাকা এবং এটার অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজ বলা ঠিক হবে না, মুভিং আপ অ্যান্ড ডাউন। ভোলাটিলিটি কত? 137 থেকে 379। এক বছরের 137 থেকে 379। তার মানে হচ্ছে এখানে 200 প্লাস মাইনাস এদিকে এই রেঞ্জের মধ্যে দিয়ে এই শেয়ারটা ওঠানামা করে। তো এটা এই বছরের হিসাব ছিল, আগের বছরের হিসাব আরেকটু ভিন্ন হতে পারে, কারণ 2019 সালে তারা 2টা কোম্পানি হচ্ছে
কিনে নিছে এমিরেটস সিমেন্ট কোম্পানি, এমিরেটস পাওয়ার কোম্পানি লিমিটেড, এমিরেটস পাওয়ার, এমিরেটস সিমেন্ট। তো এই দুইটা কোম্পানি তারা কিনে নিয়েছে। এখন তাদের মার্কেট পলিসি কি, তারা এখন এই দুইটা কোম্পানি এখন একটা একটা কোম্পানি হিসাবে আবির্ভূত হবে সামনে। তো সেই সেই কাজ চলতেছে এখনও। এখন হিডেলবার্গ সিমেন্টের এই সিমেন্টের স্বত্বাধিকারী কারা, অর্থাৎ এখানে শেয়ার হোল্ডার কারা, মেজর শেয়ার হোল্ডার। হিডেলবার্গ সিমেন্ট নেদারল্যান্ড হোল্ডিং বিভি, এদের কাছে হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার 39.80%। এইচসি এশিয়া হোল্ডিং, এদের কাছে আছে 20% শেয়ার, এবং জেনারেল পাবলিক ইনস্টিটিউশন অ্যান্ড আদার্স সবার কাছে 39% শেয়ার আছে। তার মানে এদের স্পন্সর হচ্ছে সাধারণত, আমরা ধরে নিই এদের দুইটা স্পন্সর। প্রথম হচ্ছে হিডেলবার্গ সিমেন্ট নেদারল্যান্ড 1, 2 এশিয়া হোল্ডিং এইচসি এশিয়া হোল্ডিং। ওকে, তো এই দুজন হচ্ছে স্পন্সর। তো দুজনের মিলে কত হলো 59%, অর্থাৎ 59% শেয়ার এই স্পন্সরদের কাছে আমি ধরে নিলাম। ওকে, তো স্পন্সরদের কাছে 100% শেয়ারের 100% মাইনাস 59 ইকুয়াল টু 41% হচ্ছে জেনারেল পাবলিক অথবা ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড, ইনভেস্টমেন্ট ফান্ড সবার কাছে আছে 41% শেয়ার। অর্থাৎ একটা কোম্পানির একটা বড় রকমের শেয়ার তারা হচ্ছে শেয়ার স্পন্সরদের বাইরে আছে। সুতরাং এখানে ইনভেস্টমেন্ট করা একটু দেখে শুনে ইনভেস্টমেন্ট করবেন। যদিও আপনার ইনভেস্টমেন্ট স্টক মার্কেটে সব জায়গায় কম বেশি রিস্ক থাকে, তো এখানে যেহেতু পাবলিকের কাছে বেশি শেয়ার, ইনস্টিটিউশনের কাছে বেশি শেয়ার, তো সেক্ষেত্রে একটু জেনে বুঝে ইনভেস্ট করবেন। তো এখানে শেয়ারের ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, কার কাছে কী পরিমাণ শেয়ার আছে এখানে দেওয়া আছে। 1000 থেকে 5000 কী পরিমাণ শেয়ার, এখানে শেয়ারের ডিস্ট্রিবিউশন চার্ট আছে। ডাটা হচ্ছে ওদের ওয়েবসাইট থেকে নেওয়া, পুরো অথেন্টিক ইনফরমেশন। এটা আমার কোনো বানানো শখ না অথবা কিছু না, আপনারা ওখানে গেলে দেখতে পারবেন। তো এদের মধ্যে বেশিরভাগ কারা আছে, এই দুটা কোম্পানির কাছে তো দেখলাম 59% শেয়ার আছে। তারপরে আছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন গ্রুপ, আইসিবি ইউনিট, শান্তা হোল্ডিং লিমিটেড, বাংলাদেশ ফান্ড, পূবালী সিকিউরিটিস, আইসিবি, এএমসিএল ইউনিট ফান্ড, আইবিএসএল, সোনালী ব্যাংক লিমিটেড। এদের কাছে পুরোপুরি আরও বড় পরিমাণ কিছু শেয়ার আছে। এদের অথরাইজ ক্যাপিটাল কত? অথরাইজ ক্যাপিটাল এখানে অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 1000 মিলিয়ন। আউটস্ট্যান্ডিং শেয়ার 56 মিলিয়ন আছে এদের আউটস্ট্যান্ডিং শেয়ার। এদের ফেস ভ্যালু কত? 10 টাকা থেকে এরা শুরু করছিল, ফেস ভ্যালু 10 টাকায়। তো বর্তমানে এদের পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 565। পেইড আপ ক্যাপিটাল অনেক কম, মার্কেট ক্যাপিটালও অনেক কম, অথরাইজ ক্যাপিটালও অতটা বেশি না। সিমেন্ট ফ্যাক্টরি এখানে এদের লং টার্ম এবং শর্ট টার্মে এদের মোটামুটি ভালো পরিমাণ লোন আছে, 800 মিলিয়ন, অ্যাবাউট 800 মিলিয়ন। আর এখানে ধরে নিলাম অ্যাবাউট 400 মিলিয়ন। ওকে, সো টোটাল ধরে নিলাম যে 1200 মিলিয়ন লোন আছে এদের। তো 1200 মিলিয়ন যদি লোন থাকে, এখানে এদের পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 565। তার মানে হচ্ছে লোনের পরিমাণ, এদের বর্তমানে লোনের পরিমাণ অনেকটা বেশি। তো একটু কেয়ারফুলে আপনারা ইনভেস্ট করবেন। যদিও বাংলাদেশের মার্কেটে বিএসসি স্টক এক্সচেঞ্জ কোনো ফান্ডামেন্টালের কিছুর উপর, অর্থাৎ দাম ওঠানামা এটার উপর নির্ভর করে না। তারা হয়তো আমার দেখা মতে এটা যখন বাড়ে তখন পাবলিক তখন কিনতেই থাকে, তখন সেটা বাড়তে থাকে। আবার যখন বিক্রি করে ফিয়ারফুলভাবে তখন সেটা কমতে থাকে। তো এর কারণ হচ্ছে আমাদের যারা বড় রকমের ইনভেস্টর, জেনারেল পাবলিক, তারা কোনো ফান্ডামেন্টাল কোনো কিছু না দেখে অথবা কিছু না বুঝেই তারা ওই শেয়ারটা কিনতে থাকে।
ওই জন্য দেখা যায় শেয়ারটা বাড়ে, আবার অন্য অন্য সময় যখন কমতে থাকে তখন কমতেই থাকে। তো এটা একটা ফিয়ারফুল অ্যাক্টিভিটি। এখানে পি রেশিওটা এখন 20-20-র কাছাকাছি, কিন্তু এর আগে 20-র উপরে ছিল। তো বিকজ ভেরি রিসেন্ট এই শেয়ারটার দাম কমতেছে, তো ফিয়ারফুল হওয়ার কিছু নাই। ওদের কারণ হচ্ছে একটা কেস পেন্ডিং আছে হাইকোর্টে, তো সেই কেসটা যদি শুরু হয় তাহলে আরেকটা জাম্প হতে পারে এই শেয়ারের ক্ষেত্রে। এখন দেখি এরা কি কি পরিমাণ এদের অ্যাসেট পার শেয়ার এবং কী পরিমাণ ইনকাম করছে। তো গত 5-7 বছরে যদি আমরা ইনকাম দেখি, আর্নিং পার শেয়ার, অর্থাৎ 2020 সালে তারা আর্নিং পার শেয়ার ছিল 1 টাকা 43 পয়সা মাইনাস। 2019 সালেও তারা বিজনেসে লস করছে, 2020 সালে বিজনেসে লস করছে, 2019 সালে বিজনেসে লস করছে, 2018 সালে যেটা হচ্ছে 2018 সালে তারা ভালো বিজনেস করছে, 2017 সালেও ভালো বিজনেস করছে এবং 2016 সালেও ভালো বিজনেস করছে, 2017 সালে 2016, 17, 18, 19, অর্থাৎ এই 4 বছরে তারা গুড বিজনেস অর্থাৎ এক্সিলেন্ট পারফরমেন্স করছে। ওকে, কিন্তু 2019 সালে এবং 20 সালে সেরকম কোনো পারফরমেন্স নাই। তবে একটু আপগ্রেড, 2019 সালে তাদের ইনকাম ছিল -3.3, সেটা কমে দাঁড়াইছে -1.43। অর্থাৎ 2019 সালে কী হয়েছে, 2019 সালে আমরা দেখছি তারা হচ্ছে দুইটা কোম্পানি, এমিরেটস পাওয়ার কোম্পানি, এমিরেটস পাওয়ার অ্যান্ড এমিরেটস সিমেন্ট, এই দুইটা কোম্পানি তারা কেনার জন্য আল্ট্রাটেক সিমেন্টের এই দুইটা কোম্পানি হচ্ছে তারা কিনছে। তো সেই ক্ষেত্রে তাদের একটা বড় পরিমাণ অ্যাসেট ওখানে চলে গেছে, সামথিং লাইক দ্যাট। তো এই বছরের ইনকাম যদি আমরা দেখি, এবছর তারা কোম্পানিটা ঘুরে দাঁড়াইছে। তো নেট অ্যাসেট ভ্যালু প্রথম কোয়ার্টারে ছিল 8.23, সেকেন্ড কোয়ার্টারে 11.79, থার্ড কোয়ার্টারে এসে এটা আবার ড্রপ করছে। এখানে যেটা 11.79, এখানে আরও থার্ড কোয়ার্টারে তারা অর্থাৎ 2 টাকার মতো কম ইনকাম করছে, সেই জন্য এটা হচ্ছে 9.88 অলসো গুড ইনকাম। ইপিএস যদি 9.88, 8 টাকা থাকে, 8 টাকা 9 টাকা আছে, এখন 9 টাকা 10 টাকার মতো আছে ইপিএস। তো ইপিএস আর্নিং পার শেয়ার 10 টাকা, তার মানে হচ্ছে কোম্পানিটা ভালো ইনকাম করতেছে। এরপরে যদি ওদের কেসটা যদি সলভ হয়ে যায় তাহলে ওরা আর একটু জাম্প করতে পারবে, কারণ এখানে যে ওদের পাওয়ার কোম্পানি আছে, যে হচ্ছে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান পাওয়ার কোম্পানি এবং আর একটা সিমেন্ট ফ্যাক্টরি, তো দুইটা সিমেন্ট ফ্যাক্টরি যদি অ্যাড হয় তাদের প্রোডাকশন যদি পুরোদমে চলে, তাহলে এখানে এই শেয়ারটার পরবর্তীতে হয়তো আরও 8 টাকা থেকে 10 টাকা ইনকাম করতে পারে একটা কোয়ার্টারে ম্যাক্সিমাম। ধরে নিলাম এটা 5 থেকে 10 টাকা ইনকাম করে, 5 থেকে 10 টাকা এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা হবে। তো সেই ক্ষেত্রে তাদের আর্নিং পার শেয়ার দাঁড়াবে কত, আর্নিং পার শেয়ার বছরে আর্নিং পার শেয়ার দাঁড়াবে, এখানে যদি 10 টাকা হয়, এখানে 5 টাকা, ধরে নিলাম 6 টাকা, ওকে 16 টাকা দাঁড়াবে আর্নিং পার শেয়ার। সেক্ষেত্রে তারা আপনাদের যদি ডিভিডেন্ড দিতে চায়, সেক্ষেত্রে আপনাকে ডিভিডেন্ড দিতে পারবে 150%। তো এটা একটা ভালো রকমের একটা ইনকাম, ভালো রকমের একটা ডিভিডেন্ড দিতে পারবে আশা করতেছি। এখানে যেটা একটু আগে বলছিলাম যে হাইকোর্টে তাদের একটা কেস আছে, পেন্ডিং কেস, এটা হচ্ছে সেই পেন্ডিং কেসের লিস্ট। কারণ হচ্ছে বাংলাদেশের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে দুইটা কোম্পানি মার্জিং করলে দুইটা কোম্পানির জন্য যে রুল আছে সেই রুল অনুযায়ী আগাইতে হবে। তো তারা সেটারে একটা এখানে হাইকোর্টের কেসটা এখানে লিস্টেড করছে 12 ফেব্রুয়ারি 2021 সালে, অর্থাৎ এবছরের শুরুর দিকে। এটা হচ্ছে লেটেস্ট ইনফরমেশন যে এখনও সেটা কেসটা সলভ হয় না। ওকে, সেই ইনফরমেশনটা পাবলিশ করছিল বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে। তো এখানে ইনফরমেশন সেটা দেওয়া আছে যে কী কী কারণে। ওকে, এই কেসটা আশা করি ভেরি সুন এদের সলভ হবে। সলভ হইলে এই সিমেন্টের যে
এখন যে লস হইতেছে অথবা আপনার একটু থমকে আছে, এটা হয়তো চাঙ্গা হয়ে উঠবে। তো ইন্টারডে ট্রেডিংয়ের থেকে আমরা দেখি হাইডেলবার্গ সিমেন্টে তো গত এক সপ্তাহ বেশি সময় ধরে এই সিমেন্টের দাম একটু নিম্নমুখী। এর কারণ হচ্ছে বাংলাদেশের মার্কেটটা এখন হচ্ছে বেয়ারিশ সিগন্যাল শো করতেছে। সো ম্যাক্সিমাম মার্কেটে বেয়ারিশ সিগন্যাল আছে। তো সেই ক্ষেত্রে কী হয়েছে, এই সিমেন্টের ক্ষেত্রে একটা বেয়ারিশ ইফেক্ট এটার উপরও একটা পড়ছে। আর একটা হচ্ছে যে মার্কেটে হয়তো তাদের এই কেসটা যে সলভ হয় না এখনও, তো সেটা নিয়েও হচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে একটু সন্দেহ আছে যে কী হবে সামনে, এরকম একটা ভাব। তো এখানে দেখি যে এটা কি, আমাদের এখানে লাস্ট ক্যান্ডেল স্টিকটা আছে। এটা যেহেতু ইন্টারডে ট্রেডিং বলতে ঢাকা মার্কেটে স্টক মার্কেটে কিছু নাই। তো ইন্টারডে হচ্ছে আপনি এখন শেয়ারটা কিনবেন, একটু পরে শেয়ারটা বিক্রি করে দিবেন। এখন কিনলেন হয়তো 10 মিনিটের শেয়ারটা কিনলেন, 10 মিনিট 5 সেকেন্ড, আপনি 10 মিনিট 6 সেকেন্ডে এটা বিক্রি করে দেন। তো সেটা হচ্ছে ইন্টারডে ট্রেডিং। বাংলাদেশের ডিএসসি স্টক মার্কেট অথবা সিএসসি মার্কেটে এই ইন্টারডে ট্রেডিং বলতে কিছু নাই। তো বিএসসির কাছে আবেদন করব, বাংলাদেশ সিকিউরিটি কমিশনের কাছে, তারা যেন এই ইন্টারডে ট্রেডিংয়ের ব্যবস্থা করে। কারণ ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশগুলোতে ইন্টারডে ট্রেডিংয়ের ব্যবস্থা আছে। তো বাংলাদেশে নাই কেন আমি এখনও বুঝতে পারতেছি না। বাংলাদেশ টেকনোলজি দিক দিয়ে অনেক আগানো অনেক দেশ থেকে, এখন দেশে 5G নেটওয়ার্কও আছে, 4G 5G চলে। তো সেই ক্ষেত্রে তারা কেন ডেভেলপ করতে পারতেছে না এটা বুঝতে পারতেছি না। আর বাংলাদেশের মার্কেটের সার্কিট ব্রেকারটা হচ্ছে 10% ম্যাক্সিমাম। তো অন্যান্য দেশে যেরকম ইউএস মার্কেটে আপনার সার্কিট ব্রেকার নাই বললেই চলে। অর্থাৎ আপনি ইচ্ছা করলে একটা শেয়ারের দাম একদিনে আপনি ইচ্ছা করলে সেই শেয়ারটা অনেক হয়তো 1200-1500% হইতে পারবে, অথবা এর চেয়ে বেশি হইতে পারবে। আমি দেখছি। আবার আপনি যদি এই শেয়ারটা যদি আপনার ভালো না লাগে, যদি সবাই সেল করে, তাহলে এটা হাই লিকুইড, যতক্ষণ পর্যন্ত আপনার বায়ার থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সেল করতে পারবেন। তাতে সেটা যদি 99% পর্যন্ত যায়, তাও আপনি সেল করতে পারবেন যদি বায়ার থাকে। আর বায়ার না থাকলে তো আপনি সেল করতে পারবেন না। তো বাংলাদেশের সার্কিট ব্রেকারটা হচ্ছে 10%। ইটস ওকে, দে মেক ইট টু কনজারভেটিভ। তো এটা কোনো ব্যাপার না, টু কনজারভেটিভ। হয়তো সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য করছে, কিন্তু আপনাকে যদি ওয়ার্ল্ড পৃথিবীর অন্য দেশের ইনভেস্টরদের আগ্রহ এখানে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে এই সার্কিট ব্রেকার, বাংলাদেশের যে এখন স্টকের রুল, এগুলো চেঞ্জ করতে হবে। যেরকম ডিভিডেন্ড ঘোষণার ব্যাপারটা, কোনো কোম্পানি ডিভিডেন্ড দিয়ে থাকে, কিন্তু সেই ডিভিডেন্ড কবে আপনি পাবেন এর কোনো নিশ্চয়তা নাই। তো এদের সিএসসি কমিশন, বিএসসির কাছে, বাংলাদেশ সিকিউরিটি কমিশনের কাছে আবেদন থাকবে যে তারা যেন কোম্পানির ডিভিডেন্ডের সময়ে, ডিভিডেন্ড ডেট ডিক্লারেশনের সময়ে তারা যেন ডিস্ট্রিবিউশন ডেটটা বলে যায়। অর্থাৎ ডিভিডেন্ড ডিক্লারেশন আর ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এই দুইটা ডেট যেন তারা অবশ্যই উল্লেখ করে দেয়। কারণ এই কোম্পানিগুলো হয়তো ডিভিডেন্ড ঘোষণা করে থাকে রেকর্ড ডেট, তারপরে যে ডিভিডেন্ড কবে দেবে এর কোনো খবর থাকে না। হয়তো 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত লাগাই দেয় আপনার ডিভিডেন্ড আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিতে। আরেকটা যেটা হচ্ছে বাংলাদেশের মার্কেটে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে, তো ডিভিডেন্ডের যে আপনার টাকাগুলো, সেই টাকাগুলো হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। শুধু এখানে ব্যাংকে বোদারিং করার কোনো মানে হয় না। আপনি যদি আপনি ক্যাশ ডিভিডেন্ড পেয়ে থাকেন, আপনার ক্যাশ ডিভিডেন্ডগুলো আপনার বিও অ্যাকাউন্টে জমা হবে, আপনার বিও অ্যাকাউন্টে চলে যাবে। এটা পৃথিবীর সব দেশেই এই রুল। অর্থাৎ আপনি যদি ডিভিডেন্ড পান, সেই ডিভিডেন্ডটা আপনার বিও অ্যাকাউন্টে যোগ হবে। এখন আপনি যদি সেই টাকা সেখান থেকে উত্তোলন করতে চান, করতে পারবেন। আর যদি আপনার এই টাকাটা ব্যাংকে চলে যায়, অনেক সময় আপনার ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকে, অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করছেন, তো সেই ক্ষেত্রে কী হয়, অথবা সেই ক্ষেত্রে ওই কোম্পানিগুলোর কাছে ডিভিডেন্ডগুলো থেকে যায়, যা আপনি পরবর্তীতে একটা ঝামেলায় পরিণত হয়। আর যদি আপনার শেয়ার যেই অ্যাকাউন্টে আছে, বিও অ্যাকাউন্টে, আপনার ডিভিডেন্ডটা সেই অ্যাকাউন্টেই যাবে। তো সেই ক্ষেত্রে এই ঝামেলাটা থেকে উত্তরণ হওয়া যাবে। আশা করি সিকিউরিটি কমিশন এই ব্যাপারগুলো মাথায় রাখবে।
তো এখানে দেখি আমাদের মান্থলি ট্রেড আছে এখানে একটা মানে হেড শোল্ডার হেড শোল্ডার হেড শোল্ডার হেড শোল্ডার এরকম একটা ট্রেডিং ছিল। এরপরে এটা বেয়ারিশ ট্রেন্ডে চলে আসছে। এরপরে আবার দেখা যায় যে এটা হেড শোল্ডার আকারে চলতেছে। তো এখানে আমরা আমাদের লাস্ট যে ক্যান্ডেলস্টিকটা হচ্ছে এরকম, অর্থাৎ আমাদের এটা আছে বিয়ারিশ ট্রেন্ডে এই এই ক্যান্ডেলস্টিকটা আছে। তো এখানে আমরা বিয়ারিশ ট্রেন্ডের ক্যান্ডেলস্টিকটা কী দেখতে পাচ্ছি, এখানে বিয়ারিশ বিয়ারিশ সিগন্যাল আছে, এখানে গ্রিন সিগন্যাল বাট বিয়ারিশ পজিশনে আছে। তো বিয়ারিশ পজিশন মানে হচ্ছে এখানে যদি এই পজিশনটা এখানে থাকতো তাহলে এটা হচ্ছে বিয়ারিশ স্ট্রংটা ভেরি স্ট্রং। এখন এটা যেহেতু একটু উপরে আছে সেহেতু এটা বিয়ারিশ সিগন্যালটা এত স্ট্রং না। তার মানে হচ্ছে এর পরবর্তীতে মার্কেটটা অবশ্যই ঘুরে দাঁড়াবে, মানে এটার সম্ভাবনাই বেশি। কারণ হচ্ছে এই বিয়ারিশটার সিগন্যালটা যদি এখানে থাকতো, এই লেভেলে থাকতো, তাহলে সেটা হচ্ছে স্ট্রং বিয়ারিশ সিগন্যাল হইতো। আর এটা যেহেতু উপরের দিকে গেছে, একটু উপরের দিকে আছে, তার মানে বিয়ারিশ স্ট্রেংথটা কমে গেছে। তার মানে বিয়ারিশ স্ট্রেংথটা কমে গেছে মানে বুলিশ স্ট্রেংথ বাড়তেছে। এখন এর পরবর্তীতে বুলিশ স্ট্রেংথ বাড়বে। এরকমই টেকনিক্যাল অ্যানালিসিসগুলো এরকমই। ওকে, এখানে যদি আমরা গত এক বছরের চার্ট, ওকে, এখানে আমরা দেখতেছি একটা সাপোর্ট আছে আপনার হচ্ছে 250-এ। ওকে, সো 250-এর পরে এটা একটা কনফার্মেশন, এখানে একটা কনফার্মেশন আছে 250-এ। তো আপনার যদি সেকেন্ড কনফার্মেশনে যান, সেকেন্ড কনফার্মেশন এখানে আছে 225, এটা কত হবে 200, সেকেন্ড হচ্ছে 200। যদি এই এখানে এটা ফলো করে প্রথমে আপনার 250 থেকে ব্যাক করবে, এরকম একটা সম্ভাবনা থাকে। এরপরে যদি ব্যাক না করে তাহলে নেক্সট টার্গেট হচ্ছে 220 থেকে ব্যাক করবে। তার মানে এখানে উপরে রেজিস্ট্যান্স লাইনটা হচ্ছে 375 রেজিস্ট্যান্স লাইন মানে হচ্ছে এটা আপাতত ব্রেক করতে পারতেছে না। এখন এটাকে ঘুরে দাঁড়াতে হবে, কারণ বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমানে বেয়ারিশ সাইন চলতেছে। তো আশা করি মার্কেটটা ভেরি সুন ঘুরে দাঁড়াবে। এখানে দেখি যে গত 2 বছরের গ্রাফ, গত 1 বছরের গ্রাফ। এখানে আমরা বুলিশ ট্রেন্ডটা দেখব কই আছে বুলিশ ট্রেন্ড। এখানে বুলিশ ট্রেন্ডটা দেখি সেপ্টেম্বরের নিকটে, অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝিতে। আরেকটা বুলিশ ট্রেন্ড আছে জুলাইতে, আর জুলাইয়ের শেষের দিকে হয়তো অগাস্টে। আরেকটা বুলিশ ট্রেন্ড আছে জুন মাসে, আরেকটা বুলিশ ট্রেন্ড আছে মে মাসে। তাহলে মে, জুন, অগাস্ট আর হচ্ছে সেপ্টেম্বর, মে, জুন, অগাস্ট, সেপ্টেম্বর। তার মানে আমরা যদি পূর্ববর্তী অর্থাৎ 2020 সালে দেখি যে বুলিশ ট্রেন্ডগুলো, মে মাস কই আছে, এপ্রিল, এখানে মে মাসে এদের স্টকের লেনদেন বন্ধ ছিল, তো মে মাস বাদ। এরপরে জুন মাসের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি জুন মাস শেষের দিকে একটা বুলিশ ট্রেন্ড আছে, জুন, তারপরে অগাস্ট, এখানে হবে সম্ভবত অগাস্টটা, জুন, অগাস্ট এবং সেপ্টেম্বরের শেষের দিকে। অর্থাৎ এই তিনটা ট্রেন্ড কিন্তু ঠিকই আছে। যে সিমেন্টের ক্ষেত্রে, হিডেলবার্গ সিমেন্টের ক্ষেত্রে আপনার শেয়ারটা যদি আপনি সেল করতে চান তাহলে আপনাকে টার্গেট নিতে হবে জুনের শেষের দিকে, জুলাইয়ের শেষের দিকে, মে, জুন, জুলাই এবং লাস্টে হলো সেপ্টেম্বরের শেষের দিকে। অর্থাৎ এন্ড অফ সেপ্টেম্বর, এন্ড অফ জুলাই, এন্ড অফ জুন, আর হচ্ছে স্টার্টিং অফ মে, এন্ড অফ জুন, এন্ড অফ জুলাই, এন্ড অফ সেপ্টেম্বর। তো এরকমই আপনি যদি এটা বিক্রি করতে চান, আপনার এই 4 মাসে আপনার বিক্রি করতে হবে। আর যদি আপনি দীর্ঘমেয়াদী অর্থাৎ
লং টার্ম ইনভেস্টর হন, তাহলে আপনার এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নাই। কারণ এটা হচ্ছে 1 বছর হয়তো এটা ফল আপ অ্যান্ড ডাউন হবে, কিন্তু ফাইনালি আপনি একটা বড় পরিমাণ রিটার্ন পাবেন। তো এটাই ছিল আজকের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পারছেন কিছু। আমি কিছু হয়তো ভুলভ্রান্তি বলে থাকলে একটু এড়াই যাবেন। আর নেক্সট ভিডিওগুলো হবে স্কোয়ার ফার্মা, বেক্স ফার্মা, আনোয়ালভা, নাভানা সিএনজি, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে। আশা করি সেই ভিডিওগুলো দেখবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। একটা কথা বলতে ভুলে গেছি, অথবা বলতে চাই, যেটা বলা উচিত ছিল আগে। ইউ নেভার ইনভেস্ট এ বিজনেস হোয়াট ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ আপনি যে সেখানে বিনিয়োগ করবেন না যেখানে, অথবা যাদের ব্যবসা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নাই। ওকে, এই জন্য আমার ইনফরমেটিভগুলো এই জন্য এখানে দেওয়া আছে, না হলে আমার এই ইনফরমেটিভগুলো দেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা কে, তারা কোথা থেকে আসছে, কীভাবে বিজনেস করতেছে, কীভাবে বিজনেস পরিচালনা করতেছে, এবং তাদের ইতিহাস কি, তারা কী করতেছে। এগুলো ফাইন্যান্সিয়াল টার্ম না, বেসিক টার্ম না, তারপর এটা ইনফরমেটিভ, যেহেতু আপনার ইনফরমেশনগুলো হচ্ছে সামনে কাজে লাগবে। যে আপনি এই কোম্পানির বিজনেস সম্পর্কে একটা বিজনেস আইডিয়া নিলেন, কিভাবে বিজনেস করে, কারা বিজনেস করে, কত বছর ধরে করতেছে, কিভাবে করতেছে, কোথা থেকে করতেছে। এই জন্যই এটা হচ্ছে হিস্টোরিক্যাল কিছু এখানে দেওয়া আছে, অর্থাৎ আমি কিছু বলার চেষ্টা করি। তো এটা হয়তো আপনারা ভাবতেছেন যে হয়তো আমাদের এটা কী কাজে লাগবে। হ্যাঁ, আপনার যদি জানা না থাকে তাহলে আপনি এখান থেকে জানতে পারবেন, এই জন্য। আর হচ্ছে এখন হয়তো যদি শেয়ার বাজারে দাম কমে থাকে তাহলে আপনার এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে শেয়ার বাজারে দাম কমা মানে হচ্ছে আপনার জন্য একটা অপরচুনিটি। অর্থাৎ হচ্ছে আপনি তখনই লোভী হবেন যখন অন্যরা তখন ভীত থাকবে। আর অন্যরা যখন লোভী থাকবে তখন আপনি ভীত সন্ত্রস্ত হবেন। কারণ হচ্ছে অন্যরা যখন বাই করবে তখন আপনি চিন্তা করবেন বাই না করার। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন।